মাইসোর, বান্দিপুর এবং কুর্গ ভ্রমণের প্রথম পর্বে ছিল মাইসোরে আমরা প্রথম দিনটা কেমনভাবে ঘুরলাম, ব্যাঙ্গালোর থেকে মাইসোর যাওয়ার পথে কি দেখলাম এবং মাইসোরে কম খরচে কোথায় থাকলাম সেই সব বৃত্তান্ত নিয়ে। এবং এই পর্বে থাকবে মাইসোরে আর একটা দিন আমরা কিভাবে কাটালাম এবং সেখান থেকে কোথায় কোথায় গেলাম সেই বৃত্তান্ত নিয়ে। আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখবেন। চলুন এই পর্বটি শুরু করা যাক। অবশ্যই শেষ অবধি ভালো করে দেখবেন। আজকের দিনটার জন্য আমাদের প্ল্যান হলো প্রথমে মাইসোর প্যালেস ঘুরবো, তারপরে এখান থেকে চলে যাব অতি প্রাচীন একটি চার্চ আছে, সেন্ট জোসেফ চার্চ, সেইটা দেখব এবং সেখান থেকে আমরা রওনা দেব বান্দিপুর টাইগার রিজার্ভের উদ্দেশ্যে। তাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আশা করি ভবিষ্যতে কর্ণাটক ভ্রমণে আপনাদের এই ভিডিওটি অবশ্যই সাহায্য করবে। মাইসোর প্যালেসে প্রবেশ করার জন্য অ্যাডাল্টদের টিকিট হচ্ছে 120 টাকা এবং 7 থেকে 12 বছর বয়স পর্যন্ত টিকিট হলো 70 টাকা। ঢুকে আপনাদের একটা নির্দিষ্ট জায়গায় জুতো রাখতে হবে, তার জন্য কোনো আলাদা চার্জ লাগে না। জুতোগুলি রেখে আপনাদের প্যালেসে খালি পায়ে প্রবেশ করতে হবে। চলুন আর কথা না বাড়িয়ে পুরো প্যালেসটা একটু ঘুরে দেখে আসি। তাজমহলের পর ভারতের একটি অন্যতম স্থাপত্য নিদর্শন হলো এই মাইসোর প্যালেস। এটি ওয়াদিয়ার রাজবংশের আধিকারিক বাসগৃহ। এই প্যালেসটি বহুবার পুনর্নির্মাণ হয়েছে, কারণ প্রাচীনকালে প্রায় 14th সেঞ্চুরি নাগাদ সবচেয়ে পুরনো এই প্যালেসটি তৈরি হয়েছিল কাঠের তৈরি হওয়ায় প্রায়শই এতে আগুন লেগে যেত এবং সেই কারণে অনেকবার এটি পুনর্নির্মাণ করা হয়। টিপু সুলতানের সময়কালেও এটি পুনর্নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এই মাইসোর প্যালেসটি ভারত সরকারের আন্ডারে রয়েছে এবং এটি এখন কাঠ এবং কংক্রিটের তৈরি একটি অত্যন্ত সুন্দর একটি নিদর্শন। প্যালেসের কিছুটা অংশ সংরক্ষিত আছে রাজপরিবারের সদস্যদের জন্য। প্রতি বছর এই প্যালেসে প্রায় 13 মিলিয়ন পরিদর্শক আসেন ভ্রমণ করতে। প্যালেসটিতে 4টি গেট আছে। জয়া মার্থান্ডা পূর্ব দিকে, জয়া রামা উত্তর দিকে, বলরামা দক্ষিণ দিকে এবং বরাহ পশ্চিম দিকে। এবং এই 4 কোণায় 4টি মন্দিরও আছে। প্রতি রবিবার এবং পাবলিক হলিডেগুলোতে এবং দশেরার সময়
প্রায় ৯৭,০০০ বাল্ব জ্বালিয়ে এই প্যালেসটি সজ্জিত করা হয়, যার চিত্র হয়তো আপনারা এর আগে দেখেছেন। মাইসোর প্যালেসের ভেতরে অনেকটা পার্ট রয়েছে, যার প্রতিটা অংশ ভিডিও করা সম্ভব হয়নি। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আপনারা নিজেরা ঘুরে উপভোগ করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। মাইসোর প্যালেস থেকে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এলাম, যেটা হলো বহু প্রাচীন সেন্ট জোসেফ ক্যাথেড্রাল। 1936 সালে চতুর্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ারের সময় এই ক্যাথেড্রালটি তৈরি হয়। এটি এশিয়ার উচ্চতম চার্চগুলোর মধ্যে একটি অন্যতম। চার্চের ভেতরটাও খুব সুন্দর, তবে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। সেন্ট জোসেফ চার্চ দেখে আমরা রওনা দিলাম বন্দিপুর রিজার্ভ ফরেস্টের দিকে, এবং এখান থেকে মাইসোর থেকে বন্দিপুর যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। রিজার্ভ ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকতে ঢুকতেই আমরা একটা অন্য জগতেই চলে এলাম, সম্পূর্ণ প্রকৃতির কোলে। দেখতেই পাচ্ছেন গাড়িতে যেতে যেতেই রাস্তার ধারেই প্রচুর হরিণের আনাগোনা আমরা দেখতে পেলাম। এই আরণ্যক পরিবেশে 2 দিন নিখাদ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব দেখে আমরা বুক করেছিলাম এই রিজার্ভ ফরেস্টেরই অন্তর্গত সরকারি কটেজ বনশ্রী। গেটের কাছে আসার পর এই কটেজ এরিয়ার অন্তর্গত যে ক্যাম্পারগুলি রয়েছে তার মধ্যে একটি এসে আমাদের কটেজ অবধি নিয়ে গেল। এই বনশ্রী কটেজের মধ্যে কতগুলি রুম আছে, এর মধ্যে 2টি রুম আমরা 2 ফ্যামিলি জন্য বুক করেছিলাম, এবং দেখতেই পাচ্ছেন একদম নর্মাল রুম। কোনো রকম এখানে আপনারা বিলাসিতার কিছু আশা করবেন না, যতটুকু দরকার দৈনন্দিন কাজের জন্য ঠিক ততটুকুই অ্যাভেলেবেল, এবং এসি বা কোনো রকম বিলাসবহুল এখানে আড়ম্বর কোনো কিছুই এখানে নেই, শুধুমাত্র আছে প্রকৃতির ছোঁয়া। এটা হলো ডাইনিং রুম, চারিদিকে নেট দিয়ে ঘেরা, কারণ বুঝতেই পারছেন আপনারা। এখানে খাওয়ার জন্য আগে থেকে অর্ডার করতে হয় ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার। এই বন্দিপুর ফরেস্ট এরিয়াটি আগে মাইসোরের মহারাজাদের প্রাইভেট শিকার করার একটা জঙ্গল মতো ছিল। এখন এটি সরকারি তত্ত্বাবধানে, এবং এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়ছে। এটি প্রধানত একটি টাইগার রিজার্ভ। এখানে প্রধানত দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে স্পটেড ডিয়ার, এছাড়া রয়েছে ইন্ডিয়ান গাউর, এশিয়ান এলিফ্যান্ট, লেপার্ড, স্লথ বিয়ার, ঢোল
এছাড়া আমাদের বেঙ্গল টাইগার তো অন্যতম এখানে। ফলে সব মিলিয়ে এখানকার ফনা খুবই রিচ। নেক্সট দিন সকাল সকাল আমরা উঠে পড়লাম, কারণ আমাদের প্রথম হাফে ছিল সাফারি। সকালবেলা দেখুন আস্তে আস্তে সমস্ত হরিণগুলি এবং কিছু ওয়াইল্ড বোর পুরো কটেজ এরিয়ায় আস্তে আস্তে প্রবেশ করছে। সারাদিন ওরা এখানে গ্রেজিং করবে এবং এই কটেজ চত্বরেই ওরা ঘোরাফেরা করে। বন্দিপুর গেলে আপনারা অবশ্যই এই সরকারি কটেজ এরিয়াতেই থাকবেন, কারণ এই যে চোখের সামনে এক অপরূপ দৃশ্য, এটি উপভোগ করার সুযোগ একমাত্র আপনি এখানেই পাবেন, আর অন্য কোথাও নয়। এখানে অনেকগুলি কটেজ আপনারা পেয়ে যাবেন এবং বুকিং করতে হবে অবশ্যই অনলাইনে, এবং অনলাইনের বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এক একটা কটেজে এক এক রকম প্রাইস, আপনারা সুবিধা মতো বুক করে নিতে পারেন। এই কটেজ এরিয়ার মধ্যেই লেপার্ড প্রবেশ করে এই হরিণ বা বুনো শুয়োর শিকার করার জন্য। ভাগ্য সঙ্গ দিলে তার দেখাও পাবেন। নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা দুর্ভাগ্যবশত 6টা সাফারিটা করতে পারিনি। তার বদলে আমরা করি 8:30টা সাফারি। দুর্ভাগ্যবশত যাকে দেখতে আসা মানে সেই ফেমাস বেঙ্গল টাইগার, তার গায়ের গন্ধ পেয়েও আমরা তার দেখা পেলাম না। আমরা তাকে হয়তো দেখতে পাচ্ছি না, সে আমাদের দেখতে পাচ্ছে, তাই দেখা দিল না। দেখা যাক পরবর্তী সাফারিতে তার দেখা মেলে কিনা।
ডেট অফ সাফারি থেকে 7 দিন আগে অনলাইনে টিকিট বুক করা যায়। যেহেতু আমরা ক্যাম্পারে সাফারি করতে চেয়েছিলাম, তাই আমরা আগে থেকে অনলাইনে বুক করে নিই। যদি ক্যাম্পার না পাওয়া যায় বাই চান্স, তা আপনারা এসেও বুক করতে পারেন। সেক্ষেত্রে ক্যাম্পার যদি পাওয়া যায় ভালো, না হলে বাসেও সাফারি করা যায়। এই বোর্ডটিতে সাফারি টিকিট বুকিং সংক্রান্ত চার্জেস লেখা আছে, আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এছাড়া আমি বুকিং লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। এখানে কিছু সুভেনিয়ার শপ আছে যেখানে আপনারা কেনাকাটা করতে পারেন। তুই একটা এরকম বাঘ কিনে তুই পড়তে বসার ওখানে সাজিয়ে দেয়। সাফারি সেরে আমরা কটেজে ফিরে এলাম। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো এবং কালকে সকালে আমরা রওনা দেব নাগরাহোল টাইগার রিজার্ভের উদ্দেশ্যে এবং কাবিনী গেট থেকে আমরা সাফারি করব। প্ল্যান অনুযায়ী পরের দিন সকালবেলা আমরা রওনা দিলাম নাগরাহোল টাইগার রিজার্ভের কাবিনী গেট। বান্দিপুর থেকে কাবিনী গেট অবধি পৌঁছাতে মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগে। এখানে ক্যাম্পারের সংখ্যা খুবই কম, 7-8টার মতো ক্যাম্পার আছে। আমরা অনলাইনে বুকিং করতে গিয়েও 7 দিন আগে ক্যাম্পার পাইনি, ফলে আমাদের শেষ পর্যন্ত সাফারি বাসে করতে হয়। দেখা যাক সাফারির এক্সপিরিয়েন্স কীরকম হয়। এখানে আপনাদের একটা পরামর্শ দিই, আপনারা যদি সত্যি জঙ্গল প্রেমী হয়ে থাকেন এবং সাফারিটা আপনারা খুবই সিরিয়াসলি করেন এরকম হয়ে থাকে, তাহলে বলবো যে আপনারা বাসে সাফারি না করাই ভালো। কারণ বাসে প্রচুর বিভিন্ন মানসিকতার লোকজন ওঠে, ফলে আপনি শান্তিমতো সাফারি করতে পারবেন না। তাদের কথাবার্তা চেঁচামেচি, এতে অনেক প্রবলেম হবে এবং চেষ্টা করবেন ক্যাম্পার বুক করার। সবথেকে ভালো হয় যদি ওই কাবিনীতে আপনারা নাইট স্টে করেন, সেখান থেকে ক্যাম্পার সহজেই বুক করা সম্ভব, তবে একটু খরচা সাপেক্ষ। কাছাকাছি বাঘের দেখা পেলে হরিণরা একটা বিশেষ ধরনের আওয়াজ করে, সেই কল শুনেই আমরা এখানে প্রায় 10-15 মিনিট অপেক্ষা করলাম যে যদি তেনার দেখা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার দেখা পেলাম না। এখানে সাফারি করে আমার যে অভিজ্ঞতাটা হলো, মনে হলো এখানে সাফারিটা অনেকটাই কমার্শিয়াল। আমরা যে অনেক আশা নিয়ে জঙ্গলে আসি, সেখানে এই যারা সাফারি করান তাদের মধ্যে কোনো সেরকম উৎসাহ দেখলাম না যে না, যারা এসছেন তাদেরকে অনেকটাই দিতে হবে।
যতটা সম্ভব চেষ্টা করতে হবে দেখানোর, সেই রকম কোনো ইচ্ছা তাদের মধ্যে দেখলাম না। এটা আমার একটু নেগেটিভ লাগলো। এছাড়া পরিবেশ খুবই ভালো, একটা সম্পূর্ণ আরণ্যক পরিবেশ। এর মধ্যে যদি মনের আশা পূরণ হতো তাহলে আরেকটু ভালো লাগতো। যাই হোক, আবার ফিরে আসব নতুন করে আশা নিয়ে যে পরের বার নিশ্চয়ই আরো ভালো কিছু দেখে ফিরব। বান্দিপুর এবং নাগরাহোলের সমস্ত অ্যাকোমোডেশন এবং সাফারি বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। সাড়ে 4টে নাগাদ আমরা কাবিনী গেট থেকে রওনা দিলাম। অপর ডেস্টিনেশন আমাদের কুর্গ। সবাই জানেন কুর্গকে বলা হয় যে স্কটল্যান্ড অফ ইন্ডিয়া। এরপরে আমরা রওনা দিলাম কুর্গের উদ্দেশ্যে। কাবিনী থেকে কুর্গ এর ডিস্টেন্স মোটামুটি 3.5 ঘন্টা। রাস্তা খুব সুন্দর। এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট পর্বে থাকবে আমার স্কটল্যান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ কুর্গ ভ্রমণের বৃত্তান্ত। অবশ্যই পরবর্তী পর্বে চোখ রাখবেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন।